হ্যালো সবাইকে, তোমরা লাস্ট দুদিন ধরে আমাকে প্রচুর কোয়েরি করেছো। মানে একটাই কোয়েশ্চেন ছিল তোমাদের, সেটা হচ্ছে আমি ইনসুলিন নিই, সেটা কবে থেকে নিই, আমার ডায়াবেটিসটা কি প্রেগনেন্সি ডায়াবেটিস কি না। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এটাও যে দিদিভাই একটু প্লিজ সাজেস্ট করো, আম, আহ, মানে সুগার থাকলে পরে বাচ্চা নিতে কোনো অসুবিধা হয় কিনা, তোমার কনসিভ করতে কোনো অসুবিধা হয়েছে কিনা, বা এখন কোনো অসুবিধা হচ্ছে কিনা, এক্সেট্রা এক্সেট্রা। আরও প্রচুর কোয়েশ্চেন এরকম টাইপেরই, মানে সব একই টাইপের, কিন্তু প্রচুর কোয়েশ্চেন করেছো তোমরা এই লাস্ট দুদিনে। তো তার মধ্যে অনেককেই দেখলাম তোমাদের কোয়েশ্চেনের মধ্যে এটা মানে বোঝা যেত তোমরা একটুখানি ওয়ারিড আছো, একটু ভয়ে আছো যে হয়তো তোমরা বেবি নিতে চাইছো, বেবি প্ল্যান করতে চাইছো, বাট কোথাও না কোথাও সুগারের জন্য ভয় পাচ্ছ। তো সেই জন্য আমি ভাবলাম না, দেরি না করে যত তাড়াতাড়ি হোক তোমাদের সাথে এটা আমার আমি যেটুকুনি জানি সেটা বলে দেওয়াটা উচিত, যাতে তোমাদেরও একটু হেল্প হয়। তো দেখো, ফার্স্ট অফ অল আমি ডাক্তার নই, আগেও তোমাদের প্রত্যেকটা এই টাইপের ইনফরমেটিভ ভিডিওগুলোতে আমি বলে থাকি, কারণ না হলে বিভিন্ন রকম নেগেটিভ কোয়েশ্চেনও তো মানে কমেন্টও তো আসে। তো সেই জন্য আমি ডাক্তার নই, আমি তোমাদের আমার যেটা আমার লাইফ দিয়ে এক্সপিরিয়েন্স করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অবশ্যই ডক্টর কনসাল্ট করে নিও। বাট তার আগে একটা কথা বলি, সবার আগে হচ্ছে এই ধারণাটা থেকে বেরিয়ে আসতে হবে যে যদি সুগার থাকে বা যদি তুমি ইনসুলিন নাও, তাহলে পরে তুমি কিছু খেতে পারবে না, মানে মোদ্দা কথা ডায়াবেটিক মানুষরা কিছু খাবে না। এই ধারণাটা সবার আগে ভুল, আর সেটা থেকে বেরিয়ে আসাটা দরকার। যেরকম অনেকে আমাকে নর্মালি জিজ্ঞেস করেছো যে দিদি তুমি যে তুমি ভাত খাচ্ছ, তোমাকে কি ডাক্তার ভাত খেতে অ্যালাউ করেছে, বা ফ্যানা ভাত খেতে অ্যালাউ করেছে কিনা, তুমি কি দুবার ভাত খাও কিনা, এরকম। বাট এগুলো নর্মাল জানার জন্য কোয়েশ্চেন, আমি সেই নিয়ে কোনো মন্তব্য নেই। কিন্তু একটা খুব মূর্খের মতো একটা একটা কমেন্ট এসেছিল। এক পুরুষ, মানে একটা ছেলে বলেছিল তাকে, আমি মানুষ ঠিক বলছি না, যাই হোক, তার কমেন্টটা ছিল এরকম। সেটা হচ্ছে পয়লা বৈশাখে আমার যে লাঞ্চের ভিডিওটা ছিল সেটাতে, ইস ইনসুলিন নিচ্ছে তাও কত সাহস দেখো, খাওয়া শেষ হচ্ছে না। তো ফার্স্ট অফ অল একটা বলি, ইনসুলিনের কথায় পরে আসছি। ফার্স্ট অফ অল মেয়েদের সাহস নিয়ে জাজ করতে এসো না প্লিজ। হ্যাঁ, এটা শুধুমাত্র তোমার নির্বুদ্ধিতা বা মূর্খামির পরিচয়, যে তোমার কমেন্টেই সেটা বোঝা যাচ্ছে তুমি কোন মানসিকতায় বিলং করো। কারণ একজন মা হতে গেলে পরে সে নর্মালেই হোক আর সিজার করেই হোক, তার যে কষ্টটা একটা মেয়ে সহ্য করে, তাকে প্লিজ সাহসের উদাহরণ দিতে এসো না, ঠিক আছে? আর শুধু মা হতে কেন, একটা মেয়ে সে 12-13 বছর থেকেই তার জীবনে প্রত্যেকটা মাসে বিশেষ যে 3-4টে করে দিন থাকে, সেই দিনগুলোতে যে যন্ত্রণা সহ্য করে, যে যন্ত্রণা সহ্য করে যে সাহসের পরিচয়টা দেয় না, তার সাথে তুমি জাজ করতে এসো না, ঠিক আছে? তারপরে তো আছেই, সে বড় হতে হতে তাকে সমাজে চলতে গিয়ে তার নিজস্ব স্বাধীনতাটাকে কায়েম রাখার জন্য তোমাদের মতো কিছু মানসিকতার মানুষকে প্রতিনিয়ত যে সহ্য করতে হয়, ট্যাকেল করতে হয়, তার জন্য যে সাহসটা দরকার পড়ে, তুমি সেটা ভাবতেও পারবে না। তুমি বা তোমার ক্যাটাগরিতে যারা বিলং করে তাদেরকে বলছি আমি, তবে সব পুরুষকে বলছি না প্লিজ, সবাই এটাকে খারাপভাবে নিও না। আমি শুধুমাত্র সেই ক্যাটাগরির পুরুষদের কথা বলছি, কারণ আমার লাইফেও কিন্তু আমার মানে বেশ অনেক পুরুষ আছে, যেরকম আমার অনেক ভাইরা আছে, আমার বাবা, জ্যাঠা, কাকা, দাদা, আমার বর বিশেষ করে। তো এরকম প্রত্যেকটা মানুষ আছে, প্রত্যেকটা পুরুষ আছে যারা কিন্তু এইভাবে মেয়েদেরকে জাজ করে না। তো আমি সেরকম আমার এই ফ্যামিলিতেও, মানে বং ইটসের ফ্যামিলিতেও আমি অনেক পুরুষকে দেখেছি যারা খুব ভালো, খুব ভদ্রভাবে একটা মহিলার সাথে কিভাবে কথা বলতে সেটা জানে, বোঝে। তো আমি তার সবাইকে মিন করছি না প্লিজ, সবাই কিন্তু পার্সোনালি এটা নিও না। তো আমি এরকম পার্টিকুলার কিছু মানুষকে মিন করছি যারা এই কথাগুলো বলে। কারণ সুগার মানে যে সেই মানুষটা সব কিছু ছেড়ে দেবে তার জীবন থেকে, মানে ভয় ভয় বাঁচবে, সেটা নয়। সেটা তোমার ধারণা নেই, তাই তুমি সেই টাইপের কথা বলছো। তাই সেরকম কথা বলার আগে তোমার সেই বিষয়ে ধারণাটা করে নেওয়া দরকার, তাই না? শিক্ষিত মানুষ হলে পরে সেটাই হয়তো প্রধান, মানে প্রথম কাম্য হয়ে থাকে। তো যাই হোক, আমি বেশি এটা নিয়ে কথা বলতে চাই না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এইটুকুনি বললাম। এবার বলি হচ্ছে ইনসুলিনের কথা। হ্যাঁ, ইনসুলিন মানে আমাকে দেখো, আমার এখন যে প্রেগনেন্সি পিরিয়ডটা চলছে, যে ট্রাইমেস্টারটা চলছে, তাতে করে আমার বডি হাইট, আমার ওয়েট, আমার নর্মাল ওয়েট থেকে প্রেগনেন্সি ওয়েটে কতটা ওয়েট গেন হয়েছে, সেই সমস্ত কিছু ক্যালকুলেট করে আমাকে ডায়েটিশিয়ান, আমি ডায়াবেটিসের ডক্টরের সাথে সাথে ডায়েটিশিয়ানও দেখানো হয় আমার। তো সেখানে আমাকে যেটা গাইড করা হয়েছে, এখন আমাকে 1600 ক্যালোরি প্রত্যেক দিন বরাদ্দ, ঠিক আছে? এবার বলি, দুবেলা ভাত খাবে কি 3 বেলা ভাত খাবে, সেই সমস্ত কোনো কিছুতে আমাকে কিছু নাও করেনি, কোনো বাধা নিষেধও নেই। আমাকে ক্যালোরিটা মেনটেন করে খেতে বলেছে, সারাটা দিনের চার্টটা ওইভাবে তৈরি করতে বলেছে, ঠিক আছে? এবার দেখো, যেরকম রাত্রেবেলা আমি তোমাকে বলি, যেরকম অনেকে আমাকে এই ব্যাপারে যারা জিজ্ঞেস করেছো, যে রাত্রে আমাকে যেরকম 60 গ্রাম রুটি অথবা ভাত বরাদ্দ করা আছে, যে রুটি খেলে পরে 60 গ্রামের মধ্যে খেতে হবে, ভাত খেলে পরে 60 গ্রামের মধ্যে খেতে হবে, দুপুরবেলা খেলে পরে 1.5 কাপ অ্যালাউ করা আছে। তো এইরকম আমার
টোটাল অ্যালাউ রয়েছে, ঠিক আছে। এইবার আমি জেনারেলি দুপুরে একবারই ওয়ান টাইম ভাত খাই, কারণ আমার ভাত খেতে ভালো লাগে না। এবার মাঝে মাঝে এক আধ দিন হয় না, তোমার আজকে ইচ্ছা হলো যে আজকে একটুখানি খাবো, সেরকম সেটা আলাদা ব্যাপার, বাট রেগুলার সপ্তাহে 7 দিন আমার ভাতটা খাওয়া পড়ে না, ঠিক আছে। যেরকম কোনো কোনো দিন তো দুপুরবেলাতেও আমি ভাত খাই না, আজকে ইচ্ছা হলো চলো রুটি খাই বা পরোটা খাই, এটা করি। হ্যাঁ, কোয়ান্টিটিটা সবসময় মেনটেন করা হয়, মেনটেন করি। আর ইভেন এখন তো আমার বেশি, এখন কেন আমি বরাবরই মানে খুব বেশি কোয়ান্টিটি খাই না, আর এখন আমার একটু খেলেও পেটটা ভরে যায়, তারপর যার জন্য আমার বারে বারে খাওয়াটা পড়ে, ঠিক আছে। এই একটা গেল। তো যারা মনে করছো যে প্রেগনেন্সিতে মানে ফেনা ভাত খাওয়া বা ভাত খাওয়াটা যাবে কি যাবে না, আমি বলবো তোমরা ডক্টর সাজেস্ট করে, হ্যাঁ একজন বলেছো যে আমাকে একবেলা 1 হাতা ভাত খেতে দিয়েছে, আমি তোমাকে জিজ্ঞেসও করেছিলাম যে তুমি কি মেডিসিনে আছো। অনেক সময় কি হয়, মেডিসিনের একটা লিমিটেড মানে ইয়ে থাকে তো, ক্ষমতা, তো সেখানে যদি সুগারের জন্য মেডিসিন দেওয়া থাকে, হয়তো সেক্ষেত্রে ডাক্তার তোমাকে এটা বলেছে। আমার যেরকম ইনসুলিন রয়েছে না, তো সেই জন্য আমার কিন্তু এইটা চলছে। এবার আমি এর বেশি বলতে পারবো না, কারণ আমি তো ডাক্তার নিয়ে আগেই বলেছি। তো এটা গেল, ঠিক আছে। এবার ইনসুলিনের কথায় আসি। একজন কমেন্ট করেছিলেন যে দিদি পেন ইনসুলিনটা কি বলো, পেন ইনসুলিনটার জন্য মানে আমার বাবার এমনিটা নেয়, খুব অসুবিধা। তো সবার আগে তোমাদের পেন ইনসুলিনটা কি সেটা দেখাই। পেন হচ্ছে এই যে নর্মাল এই যে পেন, ঠিক আছে, এই পেন থাকে। এই পেনের এটা এখন যদিও খালি আছে, সেই জন্য আমি তোমাকে দেখাতে পারবো। এটা এই যে এরমভাবে জাস্ট এখানে নবটা ঘোরাতে হয়, ঠিক আছে, দেখতে পাচ্ছ, দেখো এখানে নাম্বারিং করা আছে, যত মানে নিতে হবে তোমাকে এরকম নাম্বার ঘুরিয়ে জাস্ট ঘুরিয়ে দিলে এবার এই খুললে, আর এই যে হয়ে গেল নেওয়া। আর এই কার্টিজটা চেঞ্জ করতে হয়। এই পেনটা আমার রিইউজেবল, বারবার ইউজ করার মতো। এবার এই কার্টিজটা ফুরিয়ে গেলে এইখানে ইনসুলিনটা থাকে, তো এটাকে খুলে চেঞ্জ করতে হয়, বাস হয়ে গেল। আর মাঝে মাঝে এই সূঁচটাকে পাল্টাতে হয় খুলে। সূঁচটা দেখো খুব ছোট্ট, দেখতে পাচ্ছ, খুব ছোট্ট আর খুব সরু, তাই এটা ভীষণ মানে ইজি টু ক্যারি করার জন্য আর ইজি নেওয়ার জন্য, ঠিক আছে। ব্যথাটা খুব কম লাগে এটাতে। তো এইগুলো হচ্ছে আমার আগের ছিল, মানে রিও হওয়ার সময়কার ছিল এগুলো, বাট এখন আমাকে এগুলো দেয়নি। এখন আমার যেটা আছে সেটা হচ্ছে এই যে 2 রকম আছে, 5 বার আমার টোটাল চলে, মানে বিফোর লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, আর সকালে আর রাত্রে একটা টাইম আছে, সেই টাইমে 2 বার নিতে হয়। তো আমার লাঞ্চ, ব্রেকফাস্ট আর ডিনারের আগে যেটা, সেটা হচ্ছে এই যে ভলভে, এটাকে কি বলে জানো, ভাল্ব বলে না ভলিউম বলে কিছু একটা বলে, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, এর মধ্যে থাকে, এটাকে সিরিঞ্জের মধ্যে করে নিয়ে দিতে হয়। সবটাই আমি একা দিই, কোনোটাই দেখো মানে খুব যে কষ্টকর মানে নিতেই পারবো না সেরকম নয়। আমি যদি নিতে পারি তাহলে তোমরা সবাই নিতে পারবে, এইটুকুনি আমি মানে মনে করি। আর এই যে, তবে এটার একটা জিনিস কি, এর সূচটা পেনের তুলনায় একটু বড় আর একটু মোটা হয়, সামান্য মোটা হয় আর একটু বড় হয়, ঠিক আছে। তো এটা ওই 2-3 বার ইউজ করার পরে ফেলে দিতে হয়, নতুন আরেকটা নিতে হয়। কিন্তু এটার একটা অসুবিধা হচ্ছে, সবসময় এইটাকে নাও, তারপরে সেই একটুখানি যে হাওয়া টাইপের থাকে সেটাকে বের করো, না হলে সেটা খুব রিস্কি হয়ে যায় যদি তুমি না ভুলে মানে মনে করে ওটা না বের করে যদি নিয়ে নাও, তো হাওয়া ঢুকে যাওয়ার চান্সেস, তো এইটা একটুখানি কোয়াইট ডিফিকাল্ট হয়। আর আরেকটা যেটা আছে দিনে 2 বার নেওয়ার, যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে পেন, বাট এই পেনটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো। এর এই যে মাঝখানে দেখো এখানে আমার এতটা শেষ হয়ে গেছে, এই যে মানে এটা দেখতে পাচ্ছ, এই এতটুকুনি আছে, আর এটা শেষ হয়ে গেছে বাকিটা। তো এইটা হচ্ছে এই কার্টিজটা শেষ হয়ে গেলে ফেলে দিতে হবে, নতুন পেন নিতে হবে। এটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো পেন, ঠিক আছে। পেনটা অটোমেটিক্যালি ভীষণই ইজিয়েস্ট নেওয়া। তবে সমস্যা হচ্ছে বেশ কয়েকজন, একজন না 2-3 জন আমাকে বলেছে যে তুমি পেনে নাও, পেনে নাও। তো দেখো এইটা যেটা আমাকে দিয়েছে, এটার পেন আছে, বাট পেনটা খুব কম অ্যাভেলেবেল থাকে। তো আমরা এমসেও দেখেছি, সেখানেও খুঁজেছি, লোকালেও খোঁজা হয়েছে, বাইরেও খোঁজা হয়েছে, পেনটা পাওয়া যায়নি। তো লাস্ট অফ অল আমি যখন ডাক্তার দেখিয়েছিলাম গত 8 তারিখে, তখন ডাক্তারকে বলেছিলাম যে আপনি যদি পারেন এটাকে চেঞ্জ করে দিতে। তো উনি আমাকে একজনের নাম্বার দিয়েছিলেন, তার পরিচিত ডিস্ট্রিবিউটার। তো সেখানে কথা বলা হয়েছে, সে বলেছে যে হয়তো মেবি সে আমাকে খুব শিগগিরই পেনটা দিতে পারবে, মানে এটার যে পেনটা অ্যাভেলেবেল হয় সচরাচর অ্যাভেলেবেল থাকে না। আর না হলে পরে দেখা যাক যদি পরবর্তীতে ইনসুলিনটা চেঞ্জ করে দেয়। তবে আপাতত তিনি মানে ডক্টর বলেছে যে আপাতত এটাই চলবে, তো কষ্ট হলেও নিতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, অনেকে আমাকে বলেছো যে সুগারটা কবে থেকে, প্রেগনেন্সি সুগার কিনা? না গো, আমার প্রেগনেন্সি সুগার নয়। আমার রিও মানে আমি যখন আজ থেকে 10 বছর আগে আমার ফার্স্ট বেবি, তো তার কনসিভ করার 1.5 মাস আগে আমার কিন্তু সুগার ধরা পড়ে। খুব মিনিমাম সামান্য লেভেল 1% হাই ছিল, বাট হ্যাঁ ধরা পড়ে। তারপরে আমি ডাক্তার দেখাই, আমি মেডিসিন আমার শুরু হয়েছিল, কিন্তু যখন আমি কনসিভ করে যাই তখন ডক্টরকে আমার বাবা জিজ্ঞেস করেছিলেন, কারণ আমার বাবা যেহেতু সুগারের পেশেন্ট, বহুদিনকার, বহু পুরনো, তো তিনি ইনসুলিনেই থাকে। আর তিনি ডাক্তারকে ওটাই বলেছিলেন যে ডাক্তারবাবু, আপনার যদি মনে হয় ওকে ইনসুলিনে ঢুকিয়ে দেবেন তাহলে সেটাই করতে পারেন, বাচ্চার জন্য যেটা সব থেকে বেশি ভালো হবে আপনি সেটা করুন। তো ডক্টর তখন বলেছিল ইনসুলিনের উপরে তো কোনো মেডিসিন হয় না, তো ঠিক আছে যদি ও নিতে পারে তাহলে ইনসুলিন দিচ্ছি। আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে অনেকেই ভাবে সুগারটা মানে অত্যাধিক খাওয়া দাওয়া এই সমস্ত থেকে বা অত্যাধিক মিষ্টি খাওয়া থেকে হয়, সেটা কিন্তু একেবারেই ভুল ধারণা। সুগার হওয়ার অনেক রকম রিজন থাকে, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে অনিয়মিত খাওয়া দাওয়া, মানে সময়ের কোনো ঠিক ঠিকানা নেই, কখনো তুমি এই টাইমে খাচ্ছ, কখনো ওই টাইমে খাচ্ছ, এটা একটা সুগার হওয়ার কারণ। অনেক বেশি কোয়ান্টিটি, অনেক বেশি রিচ খাচ্ছ, স্পাইসি খাচ্ছ, এটা অবভিয়াসলি একটা কারণ। কিন্তু তার সাথে সাথে অনেক বেশি টেনশন করছো তুমি কোনো কিছু নিয়ে, তোমার লাইফস্টাইলটাতে তুমি ঠিকভাবে ব্যালেন্স করছো না, তো এইসবগুলোর থেকেও সুগার হয়। দেন
আরেকটা কারণ হচ্ছে তোমার হেরিডিটিতে যদি থাকে, তোমার জিনে যদি থাকে, তাহলেও কিন্তু তোমার সুগার হবে। যেরকম আমারটা বলি, আমি যখন ডাক্তারকে মানে আমার যখন ওই ফার্স্ট আর কি প্রেগনেন্সির আগে ধরা পড়ে, তখন আমাকে আমার ডায়াবেটিসের ডাক্তারের সাথে যখন আমি কথা বলি, যে ডাক্তারবাবু, আমারও ওরকমই ধারণা ছিল, আমিও বলেছিলাম যে আমি তো কোনো রকম কোনো মিষ্টি খাই না, হ্যাঁ, আর অবভিয়াসলি বাইরের খাবার খাওয়া হয়, বিরিয়ানি পোলাও এসব তো খাওয়া হয়, মাংস টাংস খাওয়া হয়, কিন্তু তার মানে এই না যে 7 দিন সপ্তাহে 7 দিনই খাচ্ছি বা প্রচুর খাচ্ছি সেই থেকে হবে, বা খুব কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, খুব আইসক্রিম খাচ্ছি না, আমার আইসক্রিম কোনোদিনই সেরকম পছন্দের নয়, হ্যাঁ, তো মিষ্টি ফিষ্টি খাই না, তাহলে আমার কেন হলো? তো তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন ফ্যামিলিতে কারো আছে কিনা। তাই না, হ্যাঁ, ফ্যামিলিতে তো সবার আছে, মানে বাবা জ্যাঠা থেকে শুরু করে ঠাকুমা, তারপরে এই বাড়ির তরফ মানে শ্বশুর বাড়ির তরফে শ্বশুর শাশুড়ি সবার আছে। তো তখন উনি মানে ডাক্তার বলেছিলেন যে যেহেতু তোমার বাবা জ্যাঠাদের আছে, তোমার হেরিডিটিতে আছে সব, মানে বাবা জ্যাঠা এদের থাকলেই যে সব বাচ্চাদেরই হবে তার কোনো মানে নেই, বাট হ্যাঁ, হেরিডিটিতে একটা থাকার চান্সেস থাকে, তো সেটা থেকেও তোমার সুগার আসতেই পারে শরীরে। তো একটা মিথ আছে ডাক্তারের কথাতে, আমি ডাক্তারবাবু যেটা বলেছিলেন সেটাই বলছি, যে উনি আমাকে বলেছিলেন তোমাদের একটা খুব ভুল ধারণা আছে মিষ্টি খেয়ে সুগার হয়েছে, না, মিষ্টি খেয়ে সুগার হয় না, বাট সুগার হলে পরে মিষ্টি খাওয়াটা তখন বারণ থাকে, তখন রেস্ট্রিকশনটা আসে, প্রথমে কিন্তু আসে না। যেমন শুধু কিন্তু মিষ্টি থেকে নয়, বিভিন্ন রকম ফলও আছে, যেরকম আম কলা এই টাইপের যে ফলগুলো আছে, এইগুলো খুব বেশি পরিমাণে খেলেও কিন্তু সুগার হবে। তাই বললাম না, আমি তো কোনো রকম ফলও খাই না, আমি শুধু মানে মিষ্টি নয়, আমি কোনো রকম কোনো ফল খাই না। তো বলেছিল যে হেরিডিটির থেকে তোমার আসার চান্সেসটা হয়তো মনে হচ্ছে যে এইভাবেই এসেছে। আর বরঞ্চ তোমাদের একটা কথা বলি, আমার কিন্তু সুগার মানে লং টাইম সুগার চলার পর থেকে এখন একটু মিষ্টি মাঝে সাঝে খেতে ভালো লাগে, ইচ্ছে করে মাঝে মাঝে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ক্রেভিংস হতো যে একটু মিষ্টি খাই। বাট সত্যি কথা বলতে আমার সুগার ধরা পড়ার আগে আমি কিন্তু কখনো মিষ্টি খেতাম না, আমার মিষ্টি একদমই পছন্দ ছিল না, ঠিক আছে। তো সেই থেকে আমি ইনসুলিন নিয়েছিলাম, ফুল প্রেগনেন্সি নিয়েছিলাম, ইভেন ডেলিভারির পরেও আমি 2-3 বছর ইনসুলিন কন্টিনিউ করেছি। তারপরে গিয়ে আমি ইনসুলিন থেকে বেরিয়ে আসি এই কারণে, ইনসুলিনের অন্য সাইড এফেক্ট না থাকলেও ইনসুলিন প্রচুর ওয়েট গেইন করে দেয়, প্লাস তোমার ওয়েটটা রিডিউস হতেও দেয় না, দুভাবে এটা করে। তো সেই জন্য আমি বেরিয়ে এসে আমি ফের মেডিসিনে ঢুকে যাই। লাস্ট প্রায় 6-7 বছর আমি মেডিসিনে ছিলাম। এখন আবার যখন আমি কনসিভ করেছি, আমি ডাক্তার দেখিয়ে ফার্স্ট প্রেফারেন্স আমি ডক্টরকে, মানে এইবার আর অপশনের ব্যাপার ছিল না, যেহেতু আমি এতদিন ধরে সুগার ক্যারি করে আসছি, তো এবার আর ওই মেডিসিন বা ইনসুলিনের অপশন ওরকম ছিল না। এবার হচ্ছে ডক্টর দেখেই বলেছিলেন হ্যাঁ, তোমাকে ইনসুলিনে আবার নতুন করে ঢুকে যেতে হবে। আর যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে, আমার অসুবিধা হয়নি, ঠিক আছে। তো এবার বলি, অনেকে যেটা বেবি নেওয়ার কথা বলছিলে যে অসুবিধা হয় কিনা, দেখো বিশ্বাস করো আমার একটুও হয়নি অসুবিধা। হ্যাঁ, ফার্স্ট প্রেগনেন্সিতে তুমি বলতে পারো আমরা মোটামুটি প্ল্যান করার বছর দেড়েক মতো পরে আমি কনসিভ করি। তো সেই টাইমে আমি যখন ডক্টর দেখিয়েছিলাম, আমার গাইনো সাজেস্ট করেছিলেন যে সুগারটা টেস্ট করো। সুগার যখন আমি টেস্ট করলাম, তার আগে ভুল বললাম, তার আগে আমার অনেকগুলো টেস্ট হয়েছিল, আমার ইভেন আমার বরেরও। তো সব টেস্ট রিপোর্ট নর্মাল ছিল, একদম নর্মাল। তো তারপরে উনি সুগার টেস্ট করতে দিয়েছিলেন। সুগারের লেভেল 0.1% বেশি হওয়াতে উনি তখন বলে, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, বাট বলে যে হ্যাঁ, তুমি একটু আগে ডায়াবেটিসের একটা ডাক্তার দেখিয়ে নাও, তোমার সুগারটা 0.1% বেশি আছে, তো সেই জন্য আমি তোমাকে ওষুধ দিচ্ছি, তার সাথে সাথে ডায়াবেটিকের ডাক্তারও দেখাও। তো আমি যখন তাকে কোয়েরি করলাম যে ম্যাম, আমার যখন সব রিপোর্ট ওকে আছে, হাজব্যান্ডের ওকে আছে, তাহলে কেন কনসিভ হচ্ছে না? তো তাতে উনি বলেছিলেন যেটা, যে যেহেতু তোমার একটু হলেও সুগারটা রয়েছে, তো হয়তো তোমার ঠিক টাইমে ফার্টিলাইজেশনটা হচ্ছে না, তো সেই জন্য হয়তো তোমার এটা সমস্যা হচ্ছে, তুমি ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। তো আমি গাইনির সাথে সাথে ডায়াবেটিকের ডাক্তারও দেখাই, আর ঠিক 1.5 মাসের মধ্যে আমি কিন্তু কনসিভ করে যাই নর্মাল ওয়েতে, ঠিক আছে, কোনো রকম আর্টিফিশিয়াল ব্যাপার ছিল না, নর্মাল ওয়েতে কনসিভ করে যাই। তারপরে তো তোমাদের বললাম কি গল্পটা ছিল। আর সঙ্গে আমার প্রেশারও ঢোকে, আমার কিন্তু ফুল প্রেগনেন্সিতে কোনো প্রেশার ছিল না, ঠিক আছে। দেখো ভগবানের মানে কি লীলা আমি বলতে পারবো না। ফার্স্ট প্রেগনেন্সিতে আমার কিন্তু ফুল প্রেগনেন্সি কোনো প্রেশারের গল্প ছিল না, বাট ডেলিভারি হওয়ার 45 মিনিট পর যখন আমাকে ওদের ওই কী বলে ওটাকে, ওদের ওই টাইম পিরিয়ডটাকে আরেন্টে করেছিলাম, 45 মিনিট না, ওরা আলাদা করে ওয়াচিংয়ে রাখে ওদের আলাদা কেয়ার ইউনিটে। তো তারপরে যখন আমাকে ওরা ওয়ার্ডে শিফট করেছিল, তখন হঠাৎ করে আমার প্রেশার খুব হাই হয়ে গেছিলো, ঠিক আছে, প্রচুর। সেটা নিয়ে আমি পরে একদিন না হয় তোমাদের সাথে বলবো, যদি তোমাদের জানার ইন্টারেস্ট থাকে বলো। তো তখন থেকে আমার প্রেশারটা আসে। আর এখন কি হয়েছে, এই প্রেগনেন্সিতে কিন্তু আমি তারপর থেকে প্রেশারের ওষুধ খেতাম, বাট এই প্রেগনেন্সিতে স্টিল নাও আমি কিন্তু এখন ওষুধ আমার বন্ধ রয়েছে প্রেশারের, কারণ আমার প্রেশার এখন নর্মাল থাকছে, বা বলতে পারো অনেক সময় ফ্লাকচুয়েট করে কমে যাচ্ছে। তো সেই কমে যাওয়াটাকে ব্যালেন্স করার জন্য একটা ওষুধ আছে, খাই, বাট সেটা প্রেশারের মানে হাই প্রেশারের নয়, কিন্তু ফ্লাকচুয়েটটা যাতে ব্যালেন্স করে সেটার জন্য। আর কি জানো, হ্যাঁ, সেকেন্ড বেবিতেও কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি, নর্মালভাবেই সে এসেছে। আর হচ্ছে কোনোরকম কোনো ভয়ের পাওয়ারও আমার কোনোরকম কোনো গল্প নেই, কারণ আমি যেহেতু একবার এটা এক্সপিরিয়েন্স করেছি। হ্যাঁ, একটা চান্স থাকে, অবভিয়াসলি থাকে, সেটা তো সব প্রেগনেন্সিতেই থাকে, তাই না? হয়তো তার থেকে ধরো তোমার আরেকটু বেশি থাকে, এই যে একটা মিসক্যারেজের একটা চান্সেস থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট 3 মাস তো এমনি নর্মাল প্রেগনেন্সিতেও থাকে, এই ক্ষেত্রেও থাকে আলাদা করে, আর নতুন মানে খুব হাইফাই ভয়ের কোনো ব্যাপার না, একটু বলে। আর আমি প্রথম প্রেগনেন্সিতেই আমি আমার যে ডায়াবেটিসের ডক্টর ছিলেন তখন আলাদা ছিলেন, তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, 40s ডাক্তার ছিলেন তিনি, যে স্যার
এটাতে বেবির উপর কি ইম্প্যাক্ট করে। তো তাতে উনি আমাকে যেটা বুঝিয়েছিলেন, বাবার বয়সী লোক ছিলেন, তুই করে বলতেন যে দেখ প্রথম 3টে মাস হচ্ছে একটু ক্রিটিক্যাল, প্রথম 3টে মাসে যদি বেবির উপর যদি এফেক্ট পড়ার হয় তখনই পড়ে যাবে এফেক্ট। সেটা হচ্ছে কোনো মানে শারীরিক এফেক্ট বলতে যেটা বোঝায়, বাট মানে তোমরা অন্য কিছুর সাথে গুলিয়ে ফেলো না, ঠিক আছে। এতে হয় অনেক সময় হয়ে যায় ডায়াবেটিক বাচ্চা বা এই টাইপের যেগুলো কোনো অর্গানে কোনো প্রবলেম, তো এইগুলো কিন্তু ফার্স্ট 3 মাসে ইম্প্যাক্ট করতে পারে। তো সেই জন্য প্রথম 3টে মাস ভীষণ কেয়ারফুলি থাকতে হয়। আর তারপরে হচ্ছে গিয়ে সুগার লেভেলটা তোমাকে ঠিক রাখার মেন কারণ থাকে মায়ের জন্য, বাচ্চার জন্য নয়, মায়ের জন্য। কারণ না হলে বাচ্চা অনেক বেশি বড় হয়ে যায়, সুগারের বেবি অনেক বেশি বড় হয়ে যায়, যার জন্য নর্মাল সম্ভব হয় না, সিজারই করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, অন্তত মানে 95% চান্স থাকে সিজারের। কনসিভ করতে কোনো প্রবলেম হয় না। আর ওই সুগারটা তোমাকে একটুখানি ঠিকঠাক করে রাখতে, আমার যেরকম দেখো আমার বাড়িতেই মাপার মেশিন রয়েছে, আমার ডেইলি 4 টাইম করে আমাকে মাপতে হয়, ঠিক আছে। আমার সকালবেলা ঘুম থেকে উঠে একবার খালি পেটে, তারপরে ব্রেকফাস্টের 1 ঘন্টা পর, লাঞ্চের 1 ঘন্টা পর, ডিনারের 1 ঘন্টা পর সুগার লেভেল আমাকে কাউন্ট করতে হয়, আর সেই সঙ্গে সঙ্গে প্রেশার লেভেল আমাকে কাউন্ট করতে হয়, ঠিক আছে। তোমরা চাইলে আমি সেটাও তোমাদের দেখিয়ে দিতে পারবো, পরে না হয় দেখিয়ে দেবো, চার্ট মেনটেন করতে হয়, সেটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ডাক্তার দেখেন। তো এগুলো ছাড়া অন্য কিছু না। আরেকজন দিদি আমাকে প্রশ্ন করেছিলেন যে তো আমি ওরকম বহু বছর ধরে ইনসুলিনে রয়েছি, তুমি এত হাসি মুখে কি করে রয়েছো। না, ইনসুলিন থেকে বেরিয়ে এসেছিলাম সামথিং, আমার ঠিক মনে নেই, বাট তুমি এত মানে সে একটু ভয় থাকে। তো আমি জানি সেও হয়তো ভিডিওটা দেখবে, তো তার কথাও বলি। দেখো আমিও মানে 2014 সাল থেকে কিন্তু সুগার নিয়ে রয়েছি, ঠিক আছে, ঘর করছি সুগারের সাথে। তো তার মধ্যে প্রথম মানে 14, 15, 16, 17, হ্যাঁ 17, 18 প্রথম অবধি আমি ইনসুলিন নিতাম, তারপরে আবার আমি কনভার্ট হয়ে যাই মেডিসিনে, এখন আবার আমার ইনসুলিন চলছে, জানি না কতদিন চলবে। তো ভয় নিয়ে আমি বাঁচি না, বিশ্বাস করো। আমি যদি দুদিনও বাঁচি, দুদিনও হাসি মুখে হেসে খেলে, খেতে ভালোবাসি, খেয়ে দিয়ে বাঁচতে চাই। কিন্তু 200 দিন বাঁচবো, ভয় বাঁচবো, না খেয়ে বাঁচবো, ভয় ভয় শুকাবো, এই সুগার বেড়ে যাবে কী হবে, আমি ওইভাবে বাঁচতে চাই না। হ্যাঁ, যখন মা হওয়ার জার্নিটা থাকে তখন বাচ্চার চিন্তা করে অনেক কিছু কন্ট্রোলে রাখতে হয়, সেটা অবভিয়াসলি আলাদা ব্যাপার, আর সেটার জন্য আমিও ভাবি, আমিও কেয়ারফুল থাকি। হ্যাঁ, সমস্তটাই ওই যে বললাম মনিটরিং চলে আমার, তো এই সমস্তর উপরে চলে, ঠিক আছে। তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম। প্রচুর বড় হয়ে গেল ভিডিওটা, আর বড় করতে চাই না। যদি আরও কারোর কোনো কিছু কোয়েরি থাকে তো অবশ্যই বলো, আমি চেষ্টা করবো তোমাদের সেই কোয়েরিগুলো সলভ করে দেওয়ার। আর তোমরা আরও বোধহয় কিছু কোয়েশ্চেন করেছিলে, বাট আমি না ভুলে গেছি, মনে পড়ছে না, মনে পড়লে আমি আবারও জানিয়ে দেবো, ঠিক আছে। চলো টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই আবার অন্য ভিডিওতে।